আসসালামু আলাইকুম। কি অবস্থা একটু দেখো তো সবকিছু ঠিক আছে কিনা, ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। হ্যালো, কি অবস্থা সবার? মোটামুটি অনেকে এসেছো, ধন্যবাদ সবাইকে। দেখা যাচ্ছে কিনা সবকিছু একটু বলো তো, সাউন্ড টাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার কিনা একটু দেখো তো, কোনো ঝামেলা আছে কিনা। সাউন্ড টাউন্ড ক্লিয়ার কিনা নিচে একটু জানো, জানো ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে তোমাদের যে রেজাল্টটা আছে সেটা একটু দিতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের যে রেজাল্টটা সেটা একটু দেখো তো। স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি একটু অপেক্ষা করি তোমাদের সবার জন্য। তোমাদের রেজাল্টটা আমি লাইভ শেষ হওয়ার পরে আমি ইয়ে করব, এটা কি বলে তোমাদের এতে দিয়ে দেবো। তোমরা একটু রেজাল্টটা একটু প্রথমে দেখে নাও, ঠিক আছে? প্রথমে একটু রেজাল্টটা দেখে নাও। যারা আমি বলি যারা 44 পেয়েছে তিনজন, তাহলে এরপর হচ্ছে 43 পেয়েছে তোমার চারজন, তারপর হচ্ছে 42 পেয়েছে চারজন, তারপর হচ্ছে 41 পেয়েছে তিনজন, 40 পেয়েছে পাঁচজনের মতো। তো যারা 40 পর্যন্ত পেয়েছে তাদের সবাইকে মোটামুটি পুরস্কার দেব চিন্তা করছি, ঘোষণার বাহিরে। আর যারা প্রথম পুরস্কার পাবে তাদের নাম এখানে দেওয়া হচ্ছে। আজকে তোমরা যারা যারা পুরস্কার পেয়েছো তারা আমাকে নক দিলে হয়ে যাবে, আমি অবশ্যই কি করব, তোমাদের পুরস্কারটা তোমাদের ঠিকানা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। আর সাউন্ড টাউন ক্লিয়ার টিয়ার কিনা এগুলো সব কিছু আমাকে জানাও, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। তো আমি এখন প্রথমে যে কথা ছিল তোমাদের যে মানে প্রবলেম সলভ ছিল সে জিনিসগুলো আমি করব, প্রবলেম সলভিংগুলো। তো একটু কষ্ট করে তোমাদের দেখো তোমরা প্রবলেম সলভিংগুলো কিভাবে কি করতেছি, ঠিক আছে? সেটা একটু দেখো। আমি একটু রেজাল্টগুলো স্ক্রল করি, স্ক্রল করলে তোমরা দেখতে পাবা তোমাদের যার যার রেজাল্টগুলো একটু খুঁজে নাও। একটু একটু করে স্ক্রল করতেছি, তোমরা দেখো। হুম, হ্যাঁ তাহলে দেখো, তোমরা স্ক্রল করতেছি, তোমরা একটু দেখো। কোনো ধরনের কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবা, ঠিক আছে? আর তোমাদের উপস্থিতি এত কম কেন? আমি লাইভটা শেষ হওয়ার সাথে সাথে আমি ডিলিট করে দেবো ভিডিওটা, সাথে সাথে। আমি একটা সেকেন্ড অপেক্ষা করব না। মানে লাইভ শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 9টা বাজে আমি ভিডিওটা ডিলিট করে দেবো, এটা মাথা যাতে থাকে।
তোমাদের এত উদাসীনতা তো দরকার নেই। আমার কথা হচ্ছে নির্দিষ্ট সময় যদি আসতে পারো ভালো, আর না আসতে পারলে দরকার নেই এত ইয়ে করার। আচ্ছা, তাহলে রেজাল্ট রেজাল্ট মোটামুটি দেখেছো তোমরা। এবার আমরা সলভে চলে যাব, প্রশ্ন সলভে চলে যাব, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি সলভ কোশ্চেনে, সলভে চলে যাচ্ছি, ঠিক আছে? তো তাহলে আমি চলে যাচ্ছি সলভে চলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা হচ্ছে একটি জলীয় দ্রবণে, দেখো খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, একটি জলীয় দ্রবণে এই সিলভার নাইট্রেট যোগ করলে সাদা বর্ণ পদক্ষেপ পড়ে। তাহলে দেখো একটু খেয়াল করো সবাই, যে একটি জলীয় দ্রবণে তোমাকে বলেছে যে সিলভার নাইট্রেট যোগ করলে সাদা বর্ণ পদক্ষেপ পড়ে। তো তাহলে সোজা কথা, আমরা জানি ক্লোরাইড আয়ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি সেখানে যদি সিলভার নাইট্রেট যোগ করে সাদা বর্ণ পদক্ষেপ পড়বে, আর বাকিগুলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেগুলো কি হয়ে যাবে, বাকিগুলো তোমার কি হবে, এই জিনিসটা তো আমাদের পরীক্ষা যখন করেছি তখন দেওয়া ছিল। বাট এটা হচ্ছে আমাদের মেইন কথা যে সিলভার নাইট্রেট যোগ করে সাদা বর্ণ পদক্ষেপ পড়ে। সো এখানে ক্লোরাইড এক নম্বরের কটা হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে 2 নম্বর অপশনটাতে আসো, যে ফার আয়ার, নিয়ার আয়ার, ফার আয়ার, এটা মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2018-19 এসেছে। তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু মানে তোমার বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুয়েট, চুয়েট, কুয়েটে আমরা দিয়েছি। কি ভালো করে দেখতে পাচ্ছ না কেন? কোনো সমস্যা? এই তোমার নেটওয়ার্কের কোনো সমস্যা কিনা দেখো তো। এই যে খাতুনে জান্নাত, তুমি দেখো তো, আমি এটা কেটে দেবো, দেখো তো দেখতে পাচ্ছ না কেন, কি সমস্যা? আমি লাইভ শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দেব। তোমরা আসলে আসো, না আসলে নাই সেটা নিয়ে আমার এত মাথা ব্যথা নেই, কারণ তোমরা নির্দিষ্ট সময় বলবো তোমরা আসবা না, এটা তো হতে পারে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সো 2 নম্বর, ফার আয়ার নিজের, এটা মুখস্থ বিদ্যা অনেকটা, তারপরে তোমাদের এটার গ নাম্বার বেদনা উপসময়, অর্থাৎ ওই যে আমি জানি না তোমরা হয়তো ব্যবহার করছো কিনা জানি না, সেটা কি বলে তোমার যে থ্রি ডক্টরস এর বইতে, অর্থাৎ রবিউল স্যারের বইতে আছে। কি নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে কিনা একটু বলো তো আমাকে। আটকে গেছে না? আচ্ছা একটু অপেক্ষা করো, চলে আসবে। এখন দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে, দেখো এখন ঠিক আছে কিনা। এখন 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 ঠিক আছে কিনা? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, পুশড হয়েছে বুঝছি, কিন্তু এখন দেখা যাচ্ছে কিনা আবার? হ্যাঁ, ওকে, রাইট। তাহলে আমি আমি দেখতেছি তোমাদের এখানে কোনো সমস্যা হলে সেটা আমি এখানে দেখবো, ঠিক আছে? সরি হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এবার আসো, ন্যাপথলিন বিশোধনে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়? ন্যাপথলিন বিশোধনে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত, আমি দেখবো যে কোনো নেটওয়ার্কের সমস্যা হলে আমি বুঝতে পারবো। তো তাহলে দেখো, ন্যাপথলিনে বিশোধনে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়? তো তাহলে ন্যাপথলিনের বিশোধনের উদ্যোপতন, এটা তো তোমরা জানো, এটা সহজ, এটাও ডেন্টাল ভর্তি পরীক্ষা 2018-19 এসেছে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি? ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি? তাহলে এটা তো সহজে পারার কথা, ক্রোমিয়ামের ইলেকট্রনের সাধারণ নিয়মের ব্যতিক্রম, এটা তো নিশ্চয় জানো। এটা বুঝো না এরকম তো কেউ নাই আশা করি। ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসে নিশ্চয় জানো, তো এটা নিয়ে আর ইয়া করতে হবে না। তো এবার আসো আমরা 6 নম্বরে আসি, যে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা হবে ক্ষয়জফলা হবে, এখানে ভর সংখ্যা ক্ষয়জফলা হবে, ভর সংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে? মেডিকেল ভর্তি পরীক্ষাতে এসেছে 2017-18 সালে এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষাতে। তো ভর সংখ্যা সমান হলে তাহলে আইসো বার হয়, এটা তো জানো নিশ্চয়ই। এটা নিয়ে আর আলোচনা করতেছি না, যেগুলো কঠিন সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহৃত হয় না? আবার বলছি, কোন মৌলের, তাহলে আফবাও নীতি, হুন্ডের নীতি, এগুলো সবগুলো ইলেকট্রন বিন্যাসের নীতি। সো প্লাঙ্কের নীতি বলতে কোনো নীতি ইলেকট্রন বিন্যাসের জন্য নাই, সো হয় না, এই কথাটা হবে যে প্লাঙ্কের নীতিটা। সো এখানে এই নীতি বলতে কোনো নীতি ইলেকট্রন বিন্যাসের জন্য নাই। আচ্ছা, এরপর আসো, দ্রবণে Na+ আয়ন শনাক্ত করে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা তো জানার কথা বেশি বেশি করে। তাহলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম, এটা পড়িয়েছিলাম, পটাশিয়াম, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পাইরো পাইরো অ্যান্টিমোনেট।
আচ্ছা, এরপরে দেখো আলোর বর্ণালীর দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি? এটা একটু খেয়াল করো, এখানে বেমানান বলতে সিরিয়ালটা মেনটেন করে নাই, অর্থাৎ তিনটা একসাথে থাকবে আর একটা ভিন্নভাবে থাকবে। তো তাহলে এখানে মাথায় রাখো যে অবলোহিতটা অতিবেগুনি রঞ্জন এই যে অতিবেগুনি রঞ্জন এবং গামা এগুলো সিরিয়াল আছে, এগুলো সিরিয়াল বাই আছে, কিন্তু অবলোহিতটা সিরিয়াল বাই নাই। এই কারণে বেমানান জিনিসটা, মানে সিরিয়ালি না থাকলে তখন সেটা বেমানান বিষয়টা, অর্থাৎ তিনটে একসাথে থাকবে একটা ভিন্নভাবে থাকবে, এই কারণে আনসার হবে এটা। তারপর হচ্ছে Na প্লাস ইলেকট্রিক মেশ কোনটি? এটা তো নিশ্চয়ই জানো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2016-17 সালে আসছে। তো সো এটা তো জানো, সো এটা নিয়ে আর অডিট হওয়ার কোনো কারণ নাই। 10 গ, সো এটাও আমরা সহজে বুঝলাম। আচ্ছা, এরপর আসো 11 নম্বরে আসো, জিঙ্ক নিশ্চিতকরণের বিকারকের নাম কি? তো জিঙ্ক পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা তো জানার কথা, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ক্যালসিয়াম শনাক্তকরণে নিচের এটাও ডেন্টাল ভর্তি পরীক্ষাতে আসছে। তোমাদেরকে যে আমি বললাম যে প্রতিটা জিনিস ভালো করে পড়তে হবে, সেটা তুমি দেখো এখানে অ্যামোনিয়াম অক্সালেট, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, এটার সংকেত হচ্ছে দেখো COONH4 NH4 NH4, আর এখানে দেখো COONH4, মানে এটাকে বলা হয় অক্সালেট, এটাকে অ্যামোনিয়াম অক্সালেট বলা হয়, অ্যামোনিয়াম অক্সালেট। তো এখানে যদি ক্যালসিয়াম, তাহলে অদক্ষেপ যেটা পড়ে ক্যালসিয়াম পদক্ষেপটার হবে কিরকম, যে সি ডাবল ও এখানে সি এ, এখানে সি ডাবল ও এখানে সি এ, তার মানে এটা ক্যালসিয়াম শনাক্তকরণে। তারপর হচ্ছে ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কোনটি? এটা ডেন্টাল ভর্তি পরীক্ষাতে আসছে, তাহলে ডেন্টাল এটা নিশ্চয়ই জানো, এটা নিয়ে তো আর কোনো কথা বলার প্রয়োজন মনে করতেছি না। 13 নাম্বার, 13 নাম্বার না পারলে তো ঝাড়ার বাড়ি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি হবে? ক্লোরিনের, তো তাহলে সেক্ষেত্রে তুমি দেখো মনে হয় একটু প্রশ্নটা একটু ঝামেলা ছিল, তোমরা মনে করো না, এখানে Cl মাইনাস হবে, Cl মাইনাস, এটাতে মনে হয় একটু ভুল ছিল, তোমরা এটা ভুল করছো কিনা জানি না। আচ্ছা এটাও তো না, সরি 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 সরি, একটু 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 এটাতে একটু ঝামেলা এখানে। এস এর উপর তো 4 হবে না, 13 নাম্বার আমি অপশন হিসেবে ক দিয়েছি, তাহলে Cl মাইনাস হবে, এখানে F6 হবে, এটা ভুল হয়েছে, একটু খেয়াল করো। তাহলে এখানে একটু এটা ভুল হয়েছে, এটা এটা একটু ভুল হয়েছে, এটার জন্য তোমরা রাইট করছো কিনা একটু বলো তো। ভিডিও আটকে যাচ্ছে, এখন ঠিক আছে কিনা বলো তো, ভিডিওটা এখন ঠিক আছে কিনা দেখো তো। সো এটা একটু সলভ করে নিবে, এটা এটা প্রশ্নটা ভুল ছিল, তাহলে এটা 13 নাম্বারটা তোমরা কারেক্ট করে নিবা। আচ্ছা, এরপর ইকুয়েশনটা লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত দেওয়া আছে, তাহলে লেডের ঘনমাত্রা কত? তাহলে দেখো দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তার মানে কে অফ এসপিমেন্টটা দেওয়া আছে, তাহলে পিবি, এখানে পিবি এটা নিশ্চয়ই জানো, Cl2 এটা ভাঙলে তাহলে এখানে PB2 প্লাস হবে প্লাস 2 Cl মাইনাস হবে, তাহলে এটা S, এটা টোয়াইস S, তাহলে কে অফ এসপি ইজ ইকুয়াল টু হচ্ছে S ইন্টু টোয়াইস S, এটার উপর হোল স্কোয়ার, সমান হবে 4S কিউব ইজ ইকুয়াল টু, তাহলে কত দেওয়া আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 5। তো সুতরাং এখানে এস এর মান হবে, তাহলে নিচে 4 হবে, 1.6 ইন্টু 10 ইনভার্স 5 হবে, কাটাকাটি করে এখানে 3 হবে, তাহলে এটার মান হবে 1.6 ইন্টু 10 ইনভার্স 2, এই মানটাই মনে হয় আসবে, তোমরা একটু দেখো তো ঠিক আছে কিনা। 14 নম্বর আনসার ক ঠিক আছে কিনা একটু চেক করে দেখো তো। না, গাঠনিক সংকেত সজীব, আমি গাঠনিক সংকেতটা ইয়া দেখেছি, ঠিক আছে। এখানে একটু আমাকে বলো তো এটার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তো এটার মানটা এটা হবে, ঠিক আছে, এত মোল পার লিটার হবে, সো আনসার এটাই রাইট। তারপরে দেখো এমআরআই মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সো 15 বি নাম্বারটা হচ্ছে আনসার, এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতে এসেছে। আচ্ছা আচ্ছা, এরপর আসো 16 নম্বরে, আসো 16 নম্বরে কপার হাইড্রোক্সাইড, এটা কুয়েটে এসেছে 15-16 সালে,
কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে গ্রাম পার লিটারে কত? তাহলে এখানে দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে তোমার কাজ হচ্ছে যে এস এর মানটা বের করা। এস এর মানটা বের করে কপারের ভর হচ্ছে যে কপারের 63.5 প্লাস 17 দুগুণা 34, মানে এখানে অক্সিজেন হচ্ছে 16 আর এটা হচ্ছে 17, তাহলে 17 দুগুণা 34 যোগ করলে এটার মান হবে যে তোমার কত হবে, তোমার 97.5, তাহলে এত গ্রাম। তাহলে এটা যেটা এস এর মান বের হবে তাকে তুমি এত দিয়ে গুণ করলে গ্রাম পার লিটার এককে বের হবে। সো 16 নম্বরের আনসারটা হচ্ছে খ। তোমরা করে দেখছো কিনা একটু বলো তো, করে দেখেছো কিনা, এটা ক্যালকুলেশনটা করে দেখেছো কিনা? তার মানে এস এর মানটা বের করে তার আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। এটা নিশ্চয়ই পারার কথা। দেখো তোমাদের এরপর 17 নম্বরের কোশ্চেন হচ্ছে 17 গ, কম্পোজিট কণা ডিউটেরন। তারপরে এটা তো আমি কতবার করিয়েছি এই কোশ্চেনটা, এটা যশোর বোর্ডে এসেছে, এটা কতবার তোমাদেরকে ক্লাসের মধ্যেও করিয়েছিলাম। দ্রাব্যতা গুণফল মান দেওয়া আছে, ওএইচ এর ঘনমাত্রা, তাহলে ওএইচ এর ঘনমাত্রা হবে কত হবে, যে ওএইচ এর ঘনমাত্রা থ্রাইসেস হবে, ওএইচ এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু থ্রাইসেস হবে। কেন থ্রাইসেস হবে? কারণ এটা তিনটা, তাহলে এখানে এস এর মানটা বের করে তাহলে 3 দিয়ে গুণ করে দিলে তখন এটার মানটা বের হয়ে যাবে 18। সো 18 আনসারটা ক। এটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখিও, 18 আনসার ক। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটন পরমাণু কোথায় থাকে, সেটা এত সোজা কোশ্চেন আমার মনে হয় আর হয় কিনা জানি না। তাহলে প্রোটন থাকে নিউক্লিয়াসে থাকে, এটা চুয়েটে আসছে, ক্যান ইউ বিলিভ ইট? চুয়েটে 2013-14 সালে এটা আসছে। মোলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, মোলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ডেফিনেটলি প্রোটন। মোলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 15 এবং 16 সালে এসেছে। তার মানে তোমাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেনগুলো এখন করাই ফেলতেছি যাতে করে তোমাদের বিষয়টা সহজ মনে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে পাতলা সালফিউরিক অ্যাসিড যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, এই বিক্রিয়ায় আয়নিক সমীকরণটি কোনটা? সো এটা মনে রাখবা, এখানে আয়নিক সমীকরণ চাইছে, আয়নিক সমীকরণ, তো সো আয়নিক সমীকরণ হলে বেরিলিয়াম সালফেট, সো এটা হবে কারেক্ট। তারপর হচ্ছে পি একটি মোলের পারমাণবিক সংখ্যা, পি এর মোলের পারমাণবিক ভর হচ্ছে 31। তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা 15 হলে মৌলটির নিউক্লিয়াসের মধ্যে কয়টি নিউট্রন আছে? পি মোলের পারমাণবিক ভর কত? 31 দেওয়া আছে, আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 15। তো তাহলে পারমাণবিক সংখ্যা 15 মানে ফসফরাস তো বুঝলাম, মোলের নিউক্লিয়াসে কয়টি নিউট্রন আছে? তো এর চেয়ে সোজা কোশ্চেন আর আছে? এটা চুয়েট 2011-12 মানে 10-11-তে আসছে, 22 নাম্বার 10-11-তে আসছে। এটা খনা খ হচ্ছে আনসার। তাহলে 31 থেকে 15 যদি বিয়োগ দাও তাহলে কত বের হয়? 16 বের হবে। সো আনসার 16। এগুলো যদি না পারো তাহলে তোমাদেরকে ফিরে তোমাদেরকে মাইর দেওয়া উচিত, বুঝছো? তোমরা অনেকেই প্রেজেন্ট থাকবে না, আমি যে দেখতেছি, তো আমাকে আর পরে কে কে করতে পারবা না, আমি এখন এটা ডিলিট করে দেব, কিছুক্ষণ পরে এটা ডিলিট করে দেব ভিডিওটা, ঠিক আছে? তাহলে একটি মোলের সকল নিরপেক্ষ পরমাণুর জন্য নিচের কোন উক্তিটি সঠিক? একটি মোলের সকল নিরপেক্ষ পরমাণুর জন্য নিচের কোন উক্তিটি সঠিক? তাহলে একদম সোজা জিনিস চিন্তা করো যে পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন রয়েছে হবে, তার মানে একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকে, যতটা প্রোটন পরমাণুতে বলছে, পরমাণুতে, আয়ন টায়ন বলে নাই, পরমাণুতে যতটা ইলেকট্রন থাকবে ততটাই প্রোটন থাকবে। সো এটাই কারেক্ট, আর বাকিগুলো কারেক্ট না, কারণ নিউট্রন প্রোটন ভিন্ন হতে পারে, প্রোটন নিউট্রন ইলেকট্রন আছে সেটা ঠিক আছে, সমান সংখ্যক এটা ভিন্ন। সো এটা মাথায় রাখবা। সো 23 নাম্বার কারেক্ট। নিম্নের এখানে বলা হচ্ছে নিম্নের কোনটি নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? তো এখানে একটু খেয়াল করো, নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে, তো এখানে আমাকে বলো এখানে ইলেকট্রন হচ্ছে 10টা, এখানে ইলেকট্রন 10টা, এখানে ইলেকট্রন 6টা, আর এখানে ইলেকট্রন হচ্ছে 9টা। কেমনে বুঝছো? এটা পারমাণবিক সংখ্যা অনুসারে জানা যায়, কারণ অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, অ্যালুমিনিয়ামের 13, তো 13 যদি হয় তাহলে 3টে ইলেকট্রন চলে গেছে, এখানে 10টা ইলেকট্রন। তাহলে এখানে দেখো নিম্নের নিউট্রন, তাহলে এটা 27, তো 27 থেকে যদি তুমি 13 বিয়োগ দাও তাহলে এটার নিউট্রন সংখ্যার মান কত? নিউট্রনের সংখ্যার মান কত? 27 থেকে 13 বাদ দিলে 14, তাহলে নিউট্রন হচ্ছে 14, নিউট্রন 14। তাহলে এখানে দেখো এই অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়ামের 27 আর এখানে হচ্ছে 13, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 14, তাহলে 14 হলে ইলেকট্রন হচ্ছে কত? ইলেকট্রন 10টা, তো নিউট্রন ইলেকট্রন বেশি আছে। আর এরপরে দেখো অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন, তাহলে অক্সিজেন হচ্ছে দেখো এখানে 8 আর এখানে 16, তাহলে অক্সিজেনের নিউট্রন হচ্ছে 8টা, আর ইলেকট্রন হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে, তাহলে এখানে কত? 10টা। কেন 10টা? কারণ এখানে 2 মাইনাস আছে, তার মানে 8টা ইলেকট্রন 8টা প্রোটন ছিল, বাট 2টি ইলেকট্রন বেশি আছে,
এই কারণে ইলেকট্রন সংখ্যা হবে 10টা। তাহলে সো বি ইজ কারেক্ট। নিউটনের তুলনায় ইলেকট্রন বেশি, সো বি ইজ কারেক্ট। সো বি ইজ কারেক্ট। একটু মাথা খাটাবে এগুলো না, কারণ এগুলো যদি মাথা না খাটাও অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সো বি কেয়ারফুল। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি মিথ্যা। নিচের কোনটি মিথ্যা, তাহলে বুয়েটে এটা 2011-12 সালে এসেছে। কোনটি মিথ্যা এই কথাটা বলছে, নিচের কোনটি মিথ্যা, ভালো করে খেয়াল করো। তো মিথ্যা যদি বলে তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম ও ক্যালসিয়াম আয়নের প্রোটন সংখ্যা সমান। কেন প্রোটন সংখ্যা সমান? তো কথাটা সত্য, কারণ এখানে ইলেকট্রন চেঞ্জ পরিবর্তন, কিন্তু প্রোটন সংখ্যা তো সমান। এটা বুয়েটে আসছে 2011-12 সালে। অক্সিজেন অণুতে দুটি সমযোজী বন্ধন আছে। হ্যাঁ, অবশ্যই দুটি সমযোজী বন্ধন আছে, যে ডাবল বন্ধন সমযোজী বন্ধন আছে, সো এটাও কারেক্ট। তাহলে ফেরাস এবং ফেরিক আয়নে সমান সংখ্যক ইলেকট্রন আছে না, কারণ এখানে ইলেকট্রন, তাহলে এখানে ফেরাসের হচ্ছে 26, তো 26 হলে এখানে ইলেকট্রন আছে 24টা, আর এখানে ইলেকট্রন আছে কয়টা? 23টা। সো এখানে ইলেকট্রন সংখ্যা সমান এই কথাটা সত্য নয়। এই কারণে সো এখানে মিথ্যা কথাটার জন্য এই কথাটাই হচ্ছে রাইট। সো আনসার হবে বি, আনসার হবে সি। সো এটা বুঝছো কিনা একটু বলো তো সবাই। 25 নাম্বারটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। 25 নাম্বারটা বুঝছো কিনা সবাই কমেন্ট করে জানাও, দেখি 25 নাম্বার পারো কিনা। দেখি সবাই আমাকে একটু জানাও তো দেখি। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝছো? ওকে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা এরপরে কোশ্চেনে চলে যাই। এখানে বলেছে এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এফ অরবিটাল শুদ্ধ এটা জানো, এটা বুয়েটে আসছে 2011-12-13 সালে, বুয়েটেই আসছে। আচ্ছা, এরপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যার কোন মানের জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে। তো এটা তো আমরা খুব সহজেই বুঝতে পারি, জানতে পারি। 27 নম্বর কোশ্চেনটা, সহকারী কোয়ান্টাম সংখ্যার কোন মানের জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্ভর, তাই টুয়াইস এল প্লাস ওয়ান, এর সূত্র হচ্ছে টুয়াইস এল প্লাস ওয়ান। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার কোন মানের জন্য, তাহলে এল এল এই যে টুয়াইস এল প্লাস ওয়ান চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে, তাহলে এই সূত্র ভিত্তিক। অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টা হতে পারে সেটা হচ্ছে, তার মানে অরবিটাল কয়টা হতে পারে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টা মানে হচ্ছে কি, অরবিটাল কয়টা হতে পারে, অরবিটাল। অরবিটাল কয়টা হতে পারে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অরবিটাল কয়টা হতে পারে, অরবিটাল কয়টা হতে পারে, হ্যাঁ বলো। হ্যাঁ, বুঝি নেই। আচ্ছা, আমি একটু ক্লাস নিচ্ছি, তো আমি লাইভ ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আমি কল দেবো। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এখানে যে অরবিটাল, এখানে দেখো টুয়াইস এল প্লাস ওয়ান। তো সো এখানে আমাদের যেটা সেটা হচ্ছে অরবিটাল। তাহলে অরবিটালের সংখ্যা কোনটা বলো, টুয়াইস এল প্লাস ওয়ান না? যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তো এটা বুঝতে হবে, এটা বুটেক্সে আসছে 2015-16 সালে আসছে বুটেক্সে অরবিটাল। তো এটা একটু বুঝে নিতে হবে। 27 নাম্বারটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো স্যারকে। আমি একটু বুঝাচ্ছি, তোমরা কমেন্ট করে আমাকে একটু জানাও বুঝছো কিনা, ভালোভাবে বুঝছো কিনা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলতেছি, বুঝাই বলতেছি যাতে করে সহজ হয়। আচ্ছা, তাহলে এবার আসো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যে মনে করো পি এর জন্য, পি হচ্ছে সহকারী কণা পি, তো পি এর জন্য এল এর মান হচ্ছে 1। তাহলে পি তে অরবিটাল কয়টা থাকে, তাহলে টুয়াইস এল প্লাস 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1, তো তার মানে 3টা। তার মানে পি তে 3টা থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড, 3টা থাকে। তাহলে এগুলোকে আমরা বলি 0, তারপর হচ্ছে +1 -1, আমরা এইভাবেই তো চিহ্নিত করি, এই যে 3টা। সো এই 3টা মান মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে অরবিটাল, তার মানে অরবিটাল। তাহলে পি মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে জিমুথাল কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলে। সো আনসার হবে 27 নম্বরে বি হচ্ছে কারেক্ট। এই 27 নাম্বারটা একটু মানে টেকনিক্যাল কোশ্চেন, এটা কে কে পারো নাই বা পারছো এটা বলো তো। কারণ এখানে মানে পি এর মানটা, মানে পি এর মানের জন্য এল এর মানটা, অর্থাৎ পি এর মানের উপর তোমার অর্থাৎ পি এর একটা মান, অর্থাৎ পি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা এখানে এল এর মান, অর্থাৎ এল এর মানের উপর এন এর মান এম এর মান নির্ভরশীল। মানে সোজা সাপটা কথাটা বুঝাতে গেলে এভাবে বোঝানো যায় যে
এল এর মানের উপর এম এর মান নির্ভরশীল, কথাটা হচ্ছে এটাই, মানে এল এর মানের উপর এই এল এর মানের উপর এম এর মানটা নির্ভরশীল, মানে এটা থেকে এটা নির্ভরশীল, কথাটা হচ্ছে এটাই, এই কথাটা দ্বারা এটা বোঝায়। তো এম এর মানটা কত, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কত, টুয়াইস এল প্লাস ওয়ান, তার মানে অরবিটাল সংখ্যা কত, টুয়াইস এল প্লাস ওয়ান সংখ্যক। এটা বুঝছো কিনা বলো তো? দেখো এটা বুঝছো কিনা একটু বলো তো। আচ্ছা এবার আসো 28 নাম্বারটা। 28 নাম্বারটা একটু খেয়াল করো, নিচের কোন সেটের কোয়ান্টাম সংখ্যার মানসমূহ সঠিক নয় বলেছে, সঠিক নয় বলেছে, সঠিক নয়। তো সঠিক নয় যখন হবে তখন সেক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করো, যে এন এর মান ওয়ান হলে এল এর মান ওয়ান হওয়া যায় না, মানে এন এর মান ওয়ান হলে এল এর মান ওয়ান সম্ভব না, কিন্তু এন এর মান ওয়ান হলে এল এর মান জিরো সম্ভব, এল এর মান জিরো হলে এম এর মান জিরো সম্ভব, এম এর মান জিরো হলে প্লাস হাফ সম্ভব, সেটা আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়েছিলাম ভালো করে। সো এগুলো সব সম্ভব, কিন্তু এটাই বেসম্ভব বা অসম্ভব, ঠিক আছে। সো আনসার ইজ বি ইজ কারেক্ট। 28 নম্বরে কে কে বুঝো নাই বা বুঝেছো আমাকে একটু জানাও তো এটা। আচ্ছা এবার আসো 29 নাম্বারে, আসো 29 নাম্বারে একটু খেয়াল করবো আমরা। দেখো 29 নাম্বারে যে 4s ইলেকট্রনের n m l এর মান কত, তাহলে দেখো 4 মানে হচ্ছে m এর মান, এই যে n এর মান 4, তাহলে s এর জন্য l এর মান 0, l এর মান 0 হলে m এর মানও 0 হবে। তো সো আনসার ইজ এ কারেক্ট। সাস্টে আসছে 2027 সালে 4s এর জন্য n l m এর মান কত, তাহলে 400। এটা কে কে বুঝছো, বুঝো নাই দেখো তো। ওকে রাইট, যারা যারা বুঝছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ক্লাসটা আমি কিছুক্ষণ পরে আমি লাইভ শেষ হওয়ার সাথে সাথেই আমি কি করে দেব, আমি ডিলিট করে দেব, ঠিক আছে। আচ্ছা ফাইন, এবার আসো 30 নম্বরে, নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটের সবচেয়ে বেশি শক্তি রয়েছে। তো সেই শক্তি বেশি হিসাবটা কেমনে বুঝবা, শক্তি বেশির ব্যাপারটা কেমনে বুঝবে, এটা কুয়েটে আসছে 17-18 সালে। তাহলে এন প্লাস এর এর মানটা যদি সর্বোচ্চ হয় তার শক্তিটা বেশি হবে, এন প্লাস এন, তাহলে এন প্লাস 4+0, 4+0, 3+0, 3+2, সো 2 এর 5 যোগ করলে কত, 3 আর 2 এ যোগ করলে 5 হয় 5। সো ডি ইজ কারেক্ট, 30 এর ডি কারেক্ট। দেখি বুঝ পারছো কিনা একটু বলো তো, 30 এর ডি হচ্ছে কারেক্ট, বড় গোটা কারেক্ট, এটা বুঝছো কিনা বলো তো। মাশাআল্লাহ। হুম, কারণ এখানে ডিফারেন্স, এখানে মূল বিষয়টা কি, মূল বিষয় হচ্ছে যে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেট সবচেয়ে বেশি শক্তি রয়েছে, শক্তিটা ডিপেন্ড করে কার উপর, এন প্লাস এল এর মানের উপর, এন প্লাস এল এর মানের উপর, এন প্লাস এল এর যোগফলটা বেশি হলে তার শক্তিটা বেশি হয়। তাহলে এটা কে কে পারছো, পারো নাই একটু বলো তো, সবাই পারছো কিনা আমাকে এখানে জানাও তো কমেন্ট করে, আমি দেখবো সবার কমেন্ট আমি দেখতেছি। আচ্ছা ওকে রাইট, আলহামদুলিল্লাহ। এবার আসো আমরা যে হুন্ডের নীতি অনুযায়ী পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত, তাহলে হুন্ডের নীতি অনুযায়ী পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত। তাহলে পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সর্বোচ্চ, মানে দেখো পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি হবে হুন্ডের নীতি অনুযায়ী, তাহলে পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি হবে একটু চিন্তা করো তো। হুন্ডের নীতি অনুযায়ী এখানে তিনটি হবে, এখানে এটা তিনটি দাগাইছো কে কে একটু বলো তো। আচ্ছা এখানে বলি, আমি বলি, দাঁড়া দাঁড়া একটু একটু। হুন্ডের নীতি অনুসারে পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত। এখানে কোশ্চেনটা ইয়ে হয় না, অ্যাকুরেট হয় নাই কোশ্চেনটা, এখানেও একটা উদ্দীপক দেয়া ছিল, এখানে একটা উদ্দীপক আমি আসলে লিখতে ভুলে গেছি। সো 31 নাম্বারটা স্কেপ করো, এটা কোশ্চেনটা হয় নাই, কারণ হুন্ডের নীতি অনুযায়ী পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা তো মানে নর্মালি তো ইয়া হবে না, তো সেক্ষেত্রে একটা পরমাণু দেওয়া উচিত আর কি। তো সো 31 নাম্বারটা একটু স্কেপ করো, কারণ এটা এটা আমাদের ইয়া হয় নাই, মানে প্রশ্নটা হয় নাই, প্রশ্নটা হয় নাই এটা, কারণ এখানে একটা পরমাণু দেওয়া দরকার ছিল, পরমাণু দিয়ে তারপরে বলে দেওয়া দরকার ছিল অমুক পরমাণুর জন্য পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত। সো এটা ভুল হয়েছে, প্রশ্ন ভুল হয়েছে, এটা এটা একটু লিখে ফেলো, প্রশ্ন ভুল হয়েছে। কারণ এখানে প্রশ্নতে বলে দেওয়া দরকার ছিল একটা পরমাণু দিয়ে ওই পরমাণুর জন্য পি অরবিটালে কয়টা বিজোড় ইলেকট্রন সংখ্যা থাকে এটা বলে দেওয়া দরকার ছিল। তিনটি দেখাইছো না অনেকে, এটা তিনটি নেই, এটা প্রশ্নটাই আসলে ভুল হয়েছে, এটা বলা ইয়া
কারণ ওরকম চিন্তা করলে তো পি অরবিটালে বিজোড় ইলেকট্রন সংখ্যা নাই, কারণ এখানে তো এই যে ডাবল, তো তাহলে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে, এটাই দিকে যাবে, তো তাহলে বিজোড় ইলেকট্রন তো নাই, পিতে 6টা থাকতে পারে না, তো সো আনসার তো 0টি হওয়ার কথা। তো সো এটা প্রশ্নটাই হয় নাই, মানে প্রশ্নের লজিকটা ঠিক হয় নাই। সো এটা সাস্টে আসছিল, তো আমি দিয়েছি, বাট এটা লজিকটা ঠিক হয় না, এটা এখানে একটা উদ্দীপক থাকা দরকার ছিল। আচ্ছা, এখন এটা এমনি টপিকটা বুঝছো কিনা, মানে মেইন বিষয়টা বুঝছো তো, কারণ এখানে একটা প্রশ্ন দিয়ে তারপর এটা দেওয়া দরকার ছিল, তাহলে আমাদের বিষয়টা একটু স্মার্ট হইতো আর কি বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, নিচের কোন অরবিটালে ইলেকট্রন বিন্যাস গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য যদি হয় তাহলে এই যে একমুখী হইতে হবে, একমুখী হইতে হবে, তাহলে গ্রহণযোগ্য কোনটা? সো গ্রহণযোগ্য হচ্ছে খ নাম্বারটাই গ্রহণযোগ্য হবে এখানে, কারণ আর সবগুলো দেখো একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, সো 32-এর বি ইজ কারেক্ট, 32-এর বিটা কারেক্ট। মানে জিরোটাই এখানে মোর কারেক্ট, আবরার মাসুম, জিরোটাই মোর কারেক্ট এখানে, জিরোটাই মোর কারেক্ট, এর অপেক্ষা কি দাও। তোমাদের জন্য একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সাধারণত ফাঁকা অপশন থাকে না, মানে একটা দাগাইতেই হয়, কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে মানে অনেক সময় দেখা যায় যে আনসার প্রশ্নের মধ্যে থাকে না, তো প্রশ্নের মধ্যে না থাকলে না দাগালে নাম্বার পাওয়া যায়, না দাগালে নাম্বার পাওয়া যায়, মানে অপশন আবার দুই একটা কোশ্চেনে অপশন একের অধিক থাকতে পারে মেডিকেল অ্যাডমিশনে। তো সেক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনের টেস্টে যারা অংশগ্রহণ করবা তাদের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কি, তোমার ইয়াটা মাথায় রাখতে হবে যে একাধিক অপশনও রাইট হইতে পারে, আবার একটা অপশনও রাইট না হতে পারে, সো এই বিষয়টা একটু মাথায় রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। আচ্ছা, পলির বর্জন নীতি অনুযায়ী সঠিক কোনটা? সঠিক নিশ্চয়ই এটা সঠিক, এটা তার বলার অপেক্ষা রাখে না। কোনো পরমাণুতে দুইটি ইলেকট্রনের আকার একই, কক্ষের আকার একই আকৃতি ও তাদের অবস্থান একই হতে পারে যদি তাদের ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী হয়। তো সোজা কথা, তো এটাই রাইট, আর অন্য কিছু রাইট না। তো এবার আসো, নিম্নের কোনটি ফেরাস এর ইলেকট্রন বিন্যাস? তো ফেরাসের ইলেকট্রন বিন্যাস নিশ্চয়ই জানো, এটা আমি করাইছিলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে। তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে ফেরাসের এমনি নর্মাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 1s2 2s2 2p6 3s2 3s2, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে 3p6 3p6, তারপর হচ্ছে দেখো 3p6 এর পরে, তাহলে এখানে কয়টা? 18টা ইলেকট্রন, এরপর 4s2, তারপর হচ্ছে 3d আমি বলতেছি 3d6, তাহলে এটা হচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে Fe এর ইলেকট্রন বিন্যাস, Fe এর ইলেকট্রন বিন্যাস। যখন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হবে, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হবে, তখন দেখো এটা মানে হচ্ছে এখান থেকে এতটুকু, এটা মানে হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, এই যে আর্গনের ইলেকট্রন বিন্যাস, রাইট। তো ইলেকট্রন ঢুকার ক্ষেত্রে আফবাউ নীতি মেনে চলবে, প্রথমে 4s এ ঢুকবে, তারপর হচ্ছে এটাতে ঢুকবে, প্রথমে এটাতে ঢুকবে, তারপর এটাতে ঢুকবে। তো তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো, আচ্ছা দেখো এই তাহলে এখানে 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 তাহলে খেয়াল করো, এখানে ঢুকছে আগে, কিন্তু বের হওয়ার সময় সর্ববৈশিষ্ট্য থেকে আগে ইলেকট্রন বের হবে, তো বের হইলে তাহলে 4s0 হয়ে যাচ্ছে, যে 4s0 হয়ে যাচ্ছে 3d6 হয়ে যাচ্ছে। তো 4s0 যেহেতু এখানে যদি কোনো ইলেকট্রন থাকে না, তো তাহলে আমরা এখানে কোনো কিছু লিখবো না, সো আনসার ইজ কোনটা কারেক্ট? আনসার ইজ এ কারেক্ট, এ কারেক্ট। তাহলে 4s0টা যেহেতু ইলেকট্রন থাকে না, তাহলে আর্গন তার 3d6, সো 34 নম্বর এ কারেক্ট। আচ্ছা, আর এখানে সর্বোচ্চ কয়টা বিজোড় থাকতে বলে? 3টে থাকতে পারে সর্বোচ্চ, যদি বলা হয় যে পি অরবিটালে সর্বোচ্চ, সর্বোচ্চ কথাটা যদি থাকে, এই যে সর্বোচ্চ যদি কথাটা থাকে, তাহলে সর্বোচ্চ 3টা বিজোড় ইলেকট্রন থাকতে পারে, তখন তখন আসবে বিষয়টা 3টা, কিন্তু যদি সর্বোচ্চ কথাটা না থাকে তখন প্রশ্নটা হয় না, আমি এটাই বলছিলাম তোমাদেরকে। একটু বুঝে না, কে যেন বলছে বিজোট, বিজোট মানে হচ্ছে একটা একটা ইলেকট্রন থাকা, এটাকে বিজোট বলা হয়, অযুগ্ম ইলেকট্রন থাকা এটাকে বিজোট বলা হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা সাইফুল ইসলাম, ঠিক আছে, এই জিনিসটা প্রশ্নটাই হয় নাই, এই কারণে আমরা জিনিসটা নিয়ে আর মাথা বাড়াবাড়ি করব না। 34 নাম্বারটা আমরা করে ফেললাম, এবার আমরা 35-এ যাব। উত্তেজিত অবস্থায় কোনটি কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস? ইলেকট্রন বিন্যাস হবে, ইলেকট্রন বিন্যাস। তো উত্তেজিত যখন হয় তাহলে আমরা জানি 1s2 2s2 2p 2p 2 হচ্ছে কার্বন ইলেকট্রন বিন্যাস। তো তাহলে সেক্ষেত্রে উত্তেজিত অবস্থায় s থেকে একটা ইলেকট্রন বিন্যাস কোথায় চলে যাবে? তাহলে 1s2
2s1 2px 2py 2pz, তাহলে 1 1 1, তাহলে এই জায়গাতে তাহলে তাহলে সবগুলো একমুখী হবে, সো 1 1 1, সো এই খ নাম্বারটা কারেক্ট, 35 এর খ কারেক্ট। তা হাইড্রোজেন পরমাণুতে লাইমেন সিরিজে ইলেকট্রন অ্যাটম 6s থেকে স্থানান্তরিত হয়ে বিকিরিত আলোক ফোটন শক্তি এত কিলোজুল। একই সিরিজের একটি ইলেকট্রন n2 দ্বিতীয় শক্তি স্তর থেকে স্থানান্তরিত হলে বিকিরিত ফোটন শক্তি কত কিলোজুল হবে? তাহলে দেখো খেয়াল করো, হাইড্রোজেন পরমাণুতে লাইমেন সিরিজের একটি ইলেকট্রন 6 থেকে কোথায় আসছে, 6 থেকে স্থানান্তরিত। তাহলে লাইমেন সিরিজ যখন বলেছে তাহলে n1 এর মান লাইমেন, তাহলে n1 এর মান 1, এই যে n1 এর মান হচ্ছে 1 আর n2 এর মান হচ্ছে 6, n2 এর মান হচ্ছে 6। আচ্ছা, তাহলে এই অবস্থায় তার এটা হচ্ছে কত, তার এটা হচ্ছে কত 2 এত কিলোজুল। একই সিরিজের n2 থেকে দ্বিতীয় স্তরে স্থানান্তরিত হলে ফোটনের শক্তি কত কিলোজুল হবে? তাহলে দ্বিতীয় থেকে স্থানান্তরিত হলে n1 এর মান, যে n1 এর মান হবে 1, তাহলে n2 এর মান হবে, যে n2 এর মান হবে 2, n2 এর মান হবে 2। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে ফোটনের শক্তি, যে আলোর ফোটনের শক্তি কত, তার মানে হচ্ছে ই এর মানটা চাইছে। তো ই এর মানটা এখন আমাকে বলো, এটা না দেওয়া থাকলেও তো আমরা বের করে ফেলতে পারবো, তারপরও আমরা টেকনিক্যালি বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে যে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো, যেহেতু আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু, যে ই ইজ ইকুয়াল টু, দেখো খেয়াল করো, ই ইজ ইকুয়াল টু E1 ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি সেটা হচ্ছে যে ডেল ই ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ সি বাই ল্যামডা, অথবা আমরা সরি এটা ঠিক আছে। এখন ল্যামডার মানটা হবে এইচ সি 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, একটু দেখি আমি, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা যে n1 এর মান 1 বসিয়ে n2 এর মান 2 বসিয়ে ক্যালকুলেশন করে ডেল এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে পারবো। সো তোমরা কিভাবে করছো একটু আমাকে জানাও তো দেখি, এটা পারছো কিনা। একজন ছাত্র পার্সোনালি কোনো প্রশ্ন ভুল করেছে, এটা কি দেখার কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই উপায় আছে। এখানে কিন্তু পিতে মোট ইলেকট্রন 6টা থাকে, তাহলে 5টা হবে না, তাহলে বিজোড় 5টা, না না, বিজোড় মানে হচ্ছে প্রতিটা অরবিটালে কয়টা থাকে, প্রতিটা অরবিটালে কয়টা থাকে। ইয়া নুসা ইয়াসমিন, মানে হচ্ছে যে 5টাই, যে 5টা, এই 3টা অরবিটাল, তো তাহলে এই 1টা 2টা 3টা, তাহলে এটা বিজোড়। কিন্তু এখানে একটা দিলে এখানে একটা দিলে এটা জোড় হয়ে যাচ্ছে, তো জোড় হয়ে গেলে কি হবে তোমাদের ইয়াটা 35 নাম্বারটা পেরেছো কিনা একটু আমাকে জানাও তো। 35 নাম্বারটা, সরি 35 বলছি, 36 নাম্বারটা তোমরা কিভাবে করছো সেটা একটু আমাকে জানাও তো দেখি। ইয়াটা এই 36 নাম্বারটা কিভাবে করছো আমাকে জানাও তো। এই সূত্র দিয়ে করা যায় যে এইচ এর মানটা বসায়, সি এর মানটা বসায়, আর এইচ এর মানটা বসায়, তাহলে ক্যালকুলেশন করলে এই যে এখানে শক্তিটা পাওয়া যায়, ক্যালকুলেশন করে করে যে শক্তিটা পাওয়া যেতে পারে। সি হবে না, এটা 36 নাম্বারের আনসার হবে, হ্যাঁ 36 এর আনসার সি, 36 এর আনসার হবে সি, রাইট, 36 এর আনসার সি হবে। ওয়ান পয়েন্ট কত আসে, 1.63 ইন্টু 10⁻27 আসে। যে ক্যালকুলেশন করছো রাইসা এই নিয়মে কি ক্যালকুলেশন করছিলা? কিলো জুলে নিয়ে গেছিলা, জুল থেকে কিলো জুলে নিয়ে গেছিলা তুমি? সাইফুল, তুমি তোমার আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি না, এখন তো তুমি মিলাইতে পারবা তো। আন্দাজে দাগাইছে মাসুম, জি স্যার সি দিছিলাম, আর কে সাকিবুল সি দিছিল। রাইসা, তুমি এটা ইয়া করে দেখেছো, ক্যালকুলেশন করে দেখেছো?
দেখি। আচ্ছা, আরেকটা নিয়ম আমি একটু অ্যাপ্লাই করে দেখি তোমাদের এটা শর্টকাটে করার জন্য, তোমরা একটু দেখো তো। আরেকটা নিয়ম হচ্ছে যে এই ডেল ই ইজ ইকুয়াল টু ই সিক্স মাইনাস ই ওয়ান যেহেতু প্রথম স্তর থেকে এসছে, তাহলে ই ওয়ান ডেল ই ইজ ইকুয়াল টু, তাহলে ডেলির মানটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং লিখবা। আরেকটা সূত্র, পরের সূত্রটা হচ্ছে এরকম যে ডেল ই ইজ ইকুয়াল টু, তখন ডেল ই ইজ ইকুয়াল টু ই টু মাইনাস এই যে ই2 মাইনাস ই ওয়ান। তাহলে এখান থেকে এই সমীকরণটা ব্যবহার করে, মানে এই সমীকরণটা ব্যবহার করে ডেলির মানটা নির্ণয় করা যায় কিনা একটু দেখো তো। মানে এইখানে এটার মানটা ই ওয়ানের মানটা কত হবে এখান থেকে বের করে ওভাবেও কি করা সম্ভব কিনা, এই সমীকরণ যোগ বিয়োগ করলে তাহলে কত হচ্ছে আমি একটু দেখি তো। তাহলে এটার মানটা জানা আছে আমার, এটার মানটা হচ্ছে কত, তারপর হচ্ছে এখানে F6 এর মান, তো এটার মানটা জানা নাই, বাট দুটোটার বিয়োগফলটা জানা আছে। এটা কাটাকাটি করলে, একটা থেকে একটা যদি কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান হচ্ছে কত, ডেলি ইজ ইকুয়াল টু ডেলি ডেলি এটাকে এক্স ধরলে এটাকে ওয়াই ধরলাম, আমি ওয়াই ধরলাম, তাহলে যোগ করলে তাহলে ডেলি প্লাস ডেল ই ওয়াই। আমি একটু অন্য নিয়মটা ট্রাই করতেছি তোমাদের সাথে, যাতে বিকল্পভাবে করা যায় আর কি। তো সরি, বিয়োগ করতে হবে, কারণ একটা থেকে একটা বিয়োগ করলে তাহলে কত আসতেছে, ই সিক্স মাইনাস ই টু আসতেছে না, কাটাকাটি করলে। সো এভাবেও বের করা সম্ভব না, ঠিক আছে, এভাবেও বের করা সম্ভব, মানে আমি অন্য একটা নিয়ম ট্রাই করলাম আর কি, দেখি হয় কিনা সেটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমাদের মনে হচ্ছে এইটা এই নিয়মে করা উচিত, এখানে ডেলি যেগুলো এই সি বাই ল্যামডা এই নিয়মে করে আর এইচ এর মানটা বসিয়ে, সি এর মানটা বসিয়ে, এইচ এর মানটা বসিয়ে ক্যালকুলেশনটা করা উচিত। সো এখানে অপশন তো তাহলে ভুল আছে, আমরা দেখব, আমি অন্যভাবে করে যদি তোমাদেরকে আরো শর্টকাট কোনো নিয়ম বের করা যায় আমি তোমাকে জানাবো এটা। 36 নাম্বারটা। আচ্ছা এরপরে আসো আমরা 37 নাম্বারে আসি। 37 নাম্বারে হচ্ছে যে dxy dyz d এই অরবিটালগুলো তাহলে দুই অক্ষের মাঝামাঝি। dxy মানে কি, তার মানে হচ্ছে এখানে দেখো, তাহলে এটা x এবং এটা y, তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা z অক্ষ। তাহলে এই xy বললে এই x এবং y এর মাঝামাঝিতে অরবিটালটা থাকবে, x এবং y এর মাঝামাঝিতে, x এবং y অক্ষের মাঝামাঝিতে অরবিটালটা থাকবে, তাহলে দুই অক্ষের মাঝে বরাবর অরবিটালটা থাকবে। সো আনসার ইজ বি কারেক্ট, 37-এর বি কারেক্ট, আনসার ইজ বি কারেক্ট 37-এর। আচ্ছা এই অঙ্কটা, এখানের এই অঙ্কটা আমি আরেকটা শর্টকাট নিয়ম বের করেছি, দেখি তোমরা এটা অ্যাপ্লাই করে আনসারটা কত হয় আমাকে একটু বলো তো। এই অঙ্কটা আরেকটা শর্টকাট নিয়ম আমি বের করতেছি এখন, তোমাদেরকে আমি বলতেছি, এটা একটু তোমরা দেখি করো, যদি হয় তাহলে আমাকে একটু জানাইও। তোমরা এখন একটু করো এই মুহূর্তে, একটু করে আমাকে 36 নম্বরের জন্য একটা শর্টকাট নিয়ম আমি পেয়েছি এখন এই মুহূর্তে, আমি এটা করে দিচ্ছি, দেখি তোমরা এটা করে আমাকে একটু জানাবা, এখন আনসারটা জানাবা। সেটা হচ্ছে যে দেখো, প্রথম প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা জানি ডেল ই ইজ ইকুয়াল টু, এই যে ডেল ই ইজ ইকুয়াল টু ডেল ই ওয়ান দিলাম প্রথমটার ক্ষেত্রে, ডেল ই ওয়ান ইজ ইকুয়াল টু এইচ সি আর এইচ দিলাম, তারপরে দিলাম এখানে ওয়ান বাই 6 স্কোয়ার মাইনাস 1/1 স্কোয়ার, এটা দিলাম আমি, এটা 1 স্কোয়ার আমি দিলাম প্রথম সূত্র। তারপর দ্বিতীয় সূত্রটাতে আমি দিলাম যে ডেল ই টু ইজ ইকুয়াল টু এইচ সি আর এইচ, তাহলে তখন হবে 2 স্কোয়ার মাইনাস 1/1 স্কোয়ার। তো একটা সমীকরণ দ্বারা দুইটা, তাহলে এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও, তাহলে সমীকরণ 1 দ্বারা 2 কে ভাগ করো, তো 1 দ্বারা 2 কে যদি ভাগ করো তাহলে এটার মান হবে, ডেল ই ওয়ানের মান হবে 2.2 ইন্টু 10^15, আর এখানে হচ্ছে ডেল ই টু, তাহলে দেখো ডেল ই টু হবে ইজ ইকুয়াল টু এইগুলো কাটাকাটি যাবে, এই সি আর এই স্টার আছে এগুলো সব কাটাকাটি যাবে, একটার সাথে একটা কাটাকাটি যাবে। তো কাটাকাটি গেলে তখন এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে সেক্ষেত্রে এটার মান আসতেছে এখানে উপরে
এটা মানাচ্ছে যে 36, এখানে 36 থেকে 36 থেকে এখানে 1, দেখো ক্যালকুলেশন করলে কত আসতেছে 36 আর 1, তাহলে 1 আসবে এখানে, আর ওই পাশে আসবে যে সরি n1 এর মান, n1 এর মান 1 আসবে, ভুল হয়েছে আমার, n1 এর মান 1 আর n2 এর মান হচ্ছে যে 6 হবে, ভুল হয়েছে, এটা 1 আর এটা হবে 2, n1 gs স্তরে এসেছে আর gs স্তর থেকে এসেছে, তাহলে n1 এর মান 1, n2 এর মান হবে যে 6। তো তাহলে 36 হলে তাহলে 36 মাইনাস 1, 36 মাইনাস 1, আর এখানে এটার মান হবে যে 4, তাহলে 4 মাইনাস 1। তো তাহলে ডেল মান, ডেল টুর মানটা কত আসে এবার আমাকে একটু বলো তো। তাহলে এটা মান হচ্ছে 35/36, আর এখানে ইনটু 4টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে যাবে। সো ডেল টু এটা যদি ইয়ে করি আমরা, এটার মানটা এই মানটা ডেল টু এখানে এটার হবে যে তোমার ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে 1 বাই, এটা হবে 1 বাই 2.10 ইনভার্স 15, একটু ক্যালকুলেশনটা না, ক্যালকুলেটর নাও তো। সুতরাং টুর মান আসবে, সুতরাং এখানে টুর মান আসবে, টুর মান যদি বজ্রগুণন করো তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে কত হয় একটু বলো তো আমাকে। ক্যালকুলেশন করলে তাহলে টুর মান আসবে যে, আমি একটু বলতেছি, ডেল টুর মান আসবে, ডেল টুর মান আসবে যেটা আমার দরকার সেটা হবে 35 নিচে থাকবে, 4 নিচে থাকবে, 36 উপরে থাকবে, 3 উপরে থাকবে, তারপর হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 15 উপরে থাকবে। সো এবার ক্যালকুলেশনটা করো তো দেখি এইভাবে। ওয়াও, ঠিক আছে, তো এইভাবে এই রুলটাই করো, ঠিক আছে, এইভাবেই করবা। তাহলে যেহেতু একটার মান দেওয়া আছে আর একটার মান যদি বের করতে হয় তাহলে এই নিয়মটা ফলো করবো। আমি এখন যে নিয়মটা দেখিয়েছি এই নিয়মটা ফলো করবা। মানে একটার মান দেওয়া থাকে, ওই মান থেকে যদি অন্য মান হয়, মানে অন্য মান আসে, তাহলে আমি ওই শর্টকাট এই নিয়মটা, যেহেতু একটার মান দেওয়া আছে আর একটার মান বের করতে হবে, তাহলে একটা দ্বারা একটা ভাগ করে তখন ক্যালকুলেশন করবা। সো এটা একটা নতুন জিনিস শিখলে আজকে, ঠিক আছে। এটা অবজেক্টিভের জন্য বুয়েট এই ধরনের কোশ্চেন, এটা সাস্টে আসছে 2015-16 সালে। ফাইন, তো সো আনসার সি, তো আনসার সি। গুড, থ্যাংক ইউ। তাহলে একটা নতুন নিয়ম শিখে গেলে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 38, একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এখানে কত বলেছে, একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য তোমার 540 ন্যানোমিটার, নিচের কোনটি এর বিকিরণ বর্ণ নির্দেশ করে, নিচের কোনটি এর বিকিরণ বর্ণ নির্দেশ করে। বুয়েট আসছে 11-12 সালে। 38-এর গ, এটা তো সবাই জানো। তারপরে 39-এর গ, এটা কোনোটাই হবে না, তরঙ্গ সংখ্যা কোনোটাই হবে না, এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ, সরি 1/λ বা নিউবার যেগুলো হচ্ছে তরঙ্গ সংখ্যা, নিউবার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, একক দৈর্ঘ্যে উৎপন্ন তরঙ্গ সংখ্যা। সো এরপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যখন চতুর্থ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তাহলে বামাস সিরিজের সৃষ্টি হয়, শক্তি স্থানান্তর বামাস সিরিজের সৃষ্টি হয়। তাহলে বামাস সিরিজ যখন বলবে তাহলে এই n1 এর মান, এই যে n1 এর মান তাহলে কত হচ্ছে, n1 এর মান হচ্ছে 2, আর n2 এর মান হবে 4, তখন সৃষ্ট বর্ণালী রেখার হবে, রেখার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডার মানটা বের করবা, ল্যামডার মান সমান কত, এটা তোমাদেরকে পড়িয়েছিলাম। 40 নম্বরে কটা আনসার হয় কিনা বলিও, 40-এর কটা হবে আনসার দেখো। আচ্ছা, এবার আসো 41 নাম্বার। সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 50 এবং 90, এটা তো করিয়েছি। 50 গ্রামকে তাপমাত্রা উন্নীত করা হলে কত গ্রাম অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে, এটাও করিয়েছি, দেখছো, এটা করিয়েছি। এটা 2017-18 সালে আসছে, কুয়েটে আসছে। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিতে চাও তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো 41-এর আনসার হবে গ, আনসারটা গ হবে। দেখো এটা মিলাতে পারো কিনা দেখো, 41-এর আনসার গ হবে, এটা তো আমরা করিয়েছি আমি। তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও তো সহজ, এটা আমি আর বললাম না। তাহলে এখানে এটা হবে, এখানে বলা হচ্ছে দ্রাব্যতা এত হলে এর দ্রাব্যতা গুণাঙ্ক কত হবে, 42 নাম্বার। 42-এর গ হবে আনসার, গ হবে আনসার, 42-এর গ। তাহলে এখানে কেন হচ্ছে, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম, তো এই যে অ্যালুমিনিয়াম, তাহলে এটা হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোক্সাইড যদি দাও তাহলে সেক্ষেত্রে
তাহলে অ্যালুমিনিয়াম হবে একটা 3+ আর হাইড্রোক্সাইড হবে 3টা OH। তাহলে এখানে থ্রাইস এটার উপর হোল কিউব হবে ইনটু এখানে একটা S, তাই সমান হচ্ছে 27 হবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে 43 নাম্বার। 43 নাম্বারে দেখো কি অবস্থা। 43 নাম্বারটা 43 নাম্বারটা আসো। 43 নাম্বারটা 43 এর কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত হলে এখানে 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 19 হবে এর দ্রাব্যতা। এটা তো পারার কথা, এটা কুয়েটে আসছে। এটা এটা তুমি এর মানটা নির্ণয় করবা। কার মান নির্ণয় করবে? এস এর মানটা নির্ণয় করবে। এস এর মানটা এটা তোমার ডাবল দিয়ে দিয়েছি, আগে একবার দিয়েছি। সেম आंसर, সেম কোশ্চেনের आंसर। 43 এর খ হবে आंसर। ফুরে হ্যালো সাউন্ড। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি ইয়া করতেছি তো, আমি লাইভ ক্লাস নিচ্ছি তো, একটু ক্লাস নিচ্ছি আমি জুমে। তুমি কি আধা ঘন্টা পরে কল দিচ্ছি তোমাকে, বা কিছুক্ষণ পরে কল দিচ্ছি। ওকে। তাহলে দেখো এখানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 43 নাম্বারটা বললাম। এরপর আসো 44 নাম্বারে আসো। 44 নাম্বার বলেছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এখানে 2 হবে, এখানে 2 হবে, ভুল হয়েছে। তাহলে এর দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে, পিএইচ এর মান দেওয়া আছে। এই অঙ্কটা একটু খেয়াল রাখবা। এখানে যখন পিএইচ এর মানটা দেওয়া থাকবে তখন দেখো খেয়াল করো পিএইচ এর মানটা, তাহলে পিওএইচ এর মানটা বের করতে হবে। ওখান থেকে ঘনমাত্রাটা বের করবো। আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে পিএইচ যদি দেখো, পিএইচ প্লাস আমরা একটা সূত্র জানি, পিটা স্মল লেটার এসটা ক্যাপিটাল লেটার। পি এর উপর পাওয়ার তুলে দিও না, অনেক বলো দেয় এটা তুলে দে, 90 টিচাররাও তুলে দেয় অনেকগুলো। তাহলে পিএইচ প্লাস পিওএইচ, যে পিটা স্মল লেটার, ওএইচটা ক্যাপিটাল লেটার, ওএইচটা ক্যাপিটাল লেটার, ওএইচটা ক্যাপিটাল লেটার ইজ ইকুয়াল টু 14। তো তাহলে এখানে পিওএইচ সমান হচ্ছে, তাহলে পিওএইচ সমান কত হচ্ছে? পিওএইচ সমান হচ্ছে, যেহেতু এটা ক্ষার, এটা ক্ষারের কিন্তু পিএইচটা বের করার আগে পিওএইচটা আগে বের করতে হবে। এখানে ক্ষারের ঘনমাত্রা বের করতে হলে তাহলে এখানে 14 থেকে 10 গেলে পিএইচ এর মান দেওয়া আছে, তার মানে 4, পিওএইচ এর মান হচ্ছে 4। তাহলে এখানে 14 থেকে 10 যদি চলে যায়, পিএইচ এর মান হচ্ছে 4। তো তাহলে আমরা জানি মাইনাস লগ অফ, এই যে মাইনাস লগ অফ এস ওএইচ প্লাস ওএইচ মাইনাস আয়ন এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তো তাহলে এবার আমাকে বলো, সুতরাং ওএইচ এর ঘনমাত্রা, এই যে ওএইচ এর ঘনমাত্রা, এই যে ওএইচ এর ঘনমাত্রাটা হবে এই 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 4। তাহলে ওএইচ এর ঘনমাত্রাটা পেয়ে গেছি। তাহলে ওএইচ এর ঘনমাত্রা এখানে যেহেতু ওএইচ দুইটা আছে, আবার বলছি ওএইচ কয়টা আছে, তাহলে এর ঘনমাত্রা ম্যাগনেসিয়ামের ইয়া চাইছে, খেয়াল করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তাহলে খেয়াল করো যে ওএইচ এর ঘনমাত্রাটা জেনে গেছি। তাহলে ওএইচ এর ঘনমাত্রা যদি জেনে যায়, তাহলে এবার আমাকে বলো এটার এই ইয়াটা যেটা tan ইনভার্স 4 দিলাম, সেটা ওএইচ কয়টা এখানে? দুইটা না? দুইটা কিনা? তো দুইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা যদি দুইটা হয় তাহলে সেখানে 2s ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4। সুতরাং s এর মান কত? এই s এর মান কত? s এর মান হবে 2 ডিভাইড বাই tan ইনভার্স 4। তাহলে যদি ক্যালকুলেশন করো 2 দ্বারা যদি তুমি tan ইনভার্স 4 কে ভাগ দাও তাহলে কত হয় দেখি। তাহলে tan টু দি পাওয়ার ইনভার্স 4 ভাগ 2 সমান হবে 0. ধরো tan এক্সপোনেনশিয়াল -5 ভাগ -4 ভাগ 2 সমান 0.0005। তাহলে এখানে আমাদের এটার s এর মান হবে কত? 0.005। তাহলে আমাদের এখানে তো 0.0005 আসবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা একটু বলা উচিত। যেহেতু এটা ভর্তি পরীক্ষায় আসছে, যেহেতু এটা মানে আমি এখন তোমাদেরকে যেটা শিখালাম, পিএইচ থেকে কিভাবে ঘনমাত্রাটা নির্ণয় করা যায় সেটা শিখালাম। মানে পিএইচ থেকে কিভাবে ঘনমাত্রাটা নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে আমি শিখালাম। কিন্তু যেহেতু এটা ভর্তি পরীক্ষায় আসছে, মানে ভর্তি পরীক্ষায় সাস্টে আসছে, তাহলে পিএইচটা তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। কেন কনফিউজ করার জন্য দিয়েছে? কারণ এখানে অলরেডি দ্রাব্যতা গুণাঙ্কের মানটা দেওয়া আছে। তাহলে দ্রাব্যতা গুণাঙ্কের মান দেওয়া থাকলে ম্যাগনেসিয়ামের ঘনমাত্রাটা তোমাকে ওই গুণাঙ্ক থেকে বের করতে হবে। সো এই পিএইচ সমান 10 যেটা দিছে সেটা তোমার অত কাজে লাগবে না। এটা একটু ট্রিকি, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই কোশ্চেনগুলো ভর্তি পরীক্ষায় বারবারই এসে থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে, তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি ভাঙে তাহলে ম্যাগনেসিয়াম একটা উৎপন্ন হয় আর হাইড্রোক্সাইড দুইটা উৎপন্ন হয়, দুইটা হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে তুমি দেখো,
তাহলে এখানে কে অফ এস পির মানটা কত আসতেছে? কে অফ এস পির মানটা হচ্ছে এস ইন্টু টোয়াইস এস এটার উপর হোল স্কোয়ার সমান হচ্ছে 4s কিউব। তাহলে 4s কিউব সমান হচ্ছে 2.4 ইন্টু 10 ইনভার্স 11। তো সুতরাং এখানে এস এর মানটা বের করবা। তো এস এর মান যা আসে সেটাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা, কারণ ম্যাগনেসিয়াম একটা আছে এই কারণে। সো এটা কি একটু বুঝছো কিনা একটু বলো তো আমাকে, একটু কমেন্ট করে সবাই। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু বলো তো, জানাও তো সবাই। এই কোশ্চেনের আনসারটা দেখে একটু তাড়াতাড়ি আমাকে জানাও তো, তাড়াতাড়ি। এটা একটু আমাকে তাড়াতাড়ি জানাও তো আমাকে, এই যে 44 নাম্বারটা একটু তাড়াতাড়ি আমাকে জানাও তো বুঝছো কিনা। কই সলভ ক্লাসের রেকর্ড থাকবে না, আমি এখনই ইয়ে করে ফেলবো। উত্তরটা কি নাই এখানে? ম্যাগনেসিয়াম এটা এটা থেকে আসে নাই উত্তরটা, দেখো তো একটু কষ্ট করে। এমনি বুঝছো কিনা সেটা বলো, এটা তো ইয়াটা সিস্টেম, মানে আমি তোমাকে এক ডিলে দুই পাখি, তোমাকে পিএইচ থেকে কিভাবে ঘনমাত্রা নির্ণয় হয় সেটাও শিখিয়ে ফেললাম। যে যেহেতু এটা খারের ক্ষেত্রে পিএইচ না পিওএইচ আগে বের করতে হবে, বের করে দেন ওই ওএইচ এর ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে ওএইচ এর ঘনমাত্রা, ওই যেহেতু এখানে দুইটা আছে তাহলে একটা ওএইচ এর ঘনমাত্রা তার অর্ধেক হবে, তার অর্ধেক হবে, তাহলে অর্ধেক হলে 0.0005 হবে এটার ঘনমাত্রা। কিন্তু আমার তো 0.005 এখানে অপশনে নাই, 0.0005 অপশনে নাই। তো সেক্ষেত্রে এটা কাউন্টেবল না, সেক্ষেত্রে আমি এখান থেকে আমাকে এটার ঘনমাত্রাটা বের করতে হবে। সো এটা বুঝছো কিনা একটু বলো তো। আচ্ছা বুঝলে আলহামদুলিল্লাহ। 44-এর এমনি আনসার আমি এটা দিছি, এই অপশনটা আনসার আসছে এটাই। আচ্ছা এরপরে আসো আমরা এটা দেখি, এটা কি বলে এই এরপরেরটা দেখলাম, দেখি। একটি জলীয় দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, অ্যামোনিয়াম অক্সালেট, তাহলে অ্যামোনিয়াম অক্সালেট যদি সাদা পদক্ষেপ বলে তাহলে এই যৌগটা অবশ্যই কি হবে? ক্যালসিয়াম হবে, কারণ অ্যামোনিয়াম, এটা কোশ্চেনটা আগেও দিয়েছি, এটা সাস্টে আসছে। তাহলে অ্যামোনিয়াম অক্সাইড সাদা পদক্ষেপ পড়লে তাহলে ক্যালসিয়ামের শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সাইড ব্যবহৃত হয়, এটা মুখস্থ জানার কথা। আচ্ছা এবার 46 নাম্বার আসো, নিম্নের কোনটি এটা শনাক্তকরণে ব্যবহৃত? এটা তো অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, এটা জানি। ফেরিক আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম রক্তবর্ণের পদক্ষেপ পড়ে, রক্তবর্ণ পদক্ষেপ পড়ে, এটা নিশ্চয়ই জানো। তো ফেরিকের সাথে আমি হাত কাটি দেখাইছিলাম, Fe3+ এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যদি বিক্রিয়া করে, সিএনএস যদি বিক্রিয়া করে 3 মোল, তাহলে যে ফেরিক থায়োসায়ানাইড পদক্ষেপ পড়ে, সিএনএস থায়োসায়ানাইড পদক্ষেপ পড়ে, এটা 3 হবে, তার রক্তবর্ণ, এটা রক্তবর্ণ হয়। তাহলে ক্রোমাটোগ্রাফি হলো কি একটা পৃথকীকরণ পদ্ধতি। সো এটা হচ্ছে কারেক্ট। সো সমশক্তি সম্পন্ন অরবিটাল নিম্নের কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো এটা তো জানার কথা, 48-এর গ হবে। সো হুন্ডেন রুল দ্বারা, নিয়ম দ্বারা, এখানে নিয়ম হবে, নিয়ম দ্বারা। চুম্বক ক্ষেত্র, এখানে চুম্বক হবে, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সূক্ষ্মভাবে সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়াকে জিমেন প্রভাব বলা হয়। তাহলে হাইড্রোজেন তৃতীয় ও দ্বিতীয় শক্তি স্তরের সঠিক শক্তি দেওয়া আছে, এত আর্ক দেওয়া আছে। তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পতিত হলে যে রশ্মি বিকিরিত হয় তার কম্পাঙ্ক হার্টজ কত নির্ণয় করো। এটা কে কে পেরেছো সেটা জানাও, আর কে কে পারো নাই সেটা জানাও আমাকে তাড়াতাড়ি। নাম্বারটা 50 নাম্বারটা দেখি কে কে পারছো আমাকে জানাও, দেখি সবাই একটু জানাও। না এখানে আফরান, এখানে ওই যে ডিফারেন্ট থাকতে পারে, ভর্তি পরীক্ষাতে এগুলো ডিফারেন্ট করে। পিএইচটা লেখার সময় তোমরা পিটা স্মল লেটার লিখবা, এসটা ক্যাপিটাল লেটার লিখবা, এটা হচ্ছে পিএইচ। এই যে পিটা স্মল লেটার, এসটা ক্যাপিটাল লেটার লিখবা। 50-এর আনসার হচ্ছে ঘ। এটা কে কার কার মিলছে এটা পারছো কে কে দেখি। 50-এর আনসার হচ্ছে গ। পারি না, নুসরা পারে নাই। 50-এর গ, 50-এর গ, 50-এর গ। কি বলছেন? আচ্ছা আমি একটু ক্লাস নিচ্ছি, তো আমি আপনাকে 5-7 মিনিট পর কল দিচ্ছি, ক্লাসে শেষ করে কল দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ দেখো তো এটা
সবাই পেরেছো না? এগুলো আমি ভালোভাবেই করাইছি তোমাদেরকে, মানে একদম, মানে সেই সেরকম করেই অঙ্কগুলো বা এগুলো ভালো করে করাইছি। তো যাই হোক, আজকে মোটামুটি যা পারছো, যারা পুরস্কার পাইছো, আমি রেজাল্টটা এখন তোমাদের ইয়াতে দিচ্ছি, অনলাইনে দিচ্ছি, আর এই রেকর্ডটা যেটা আমি এখন ক্লাস নিচ্ছি সেটা এখন ডিলিট করে দেবো, ঠিক আছে? এখনই আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে সবাই তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন করবা। আর তোমরা পেমেন্ট আপডেট করে ফেলিও, হ্যাঁ? তাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তাহলে আমি শেষ করতেছি এখনের মতো।